গল্প পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানের বিচ্ছিন্ন হওয়ার কারণ ১৮ জুলাই ২০১১ বিকাল ৪:২৭। এই পোস্টটি শেয়ার করতে চাইলে গাড়ি চালাতে চালাতে পল্লব বলল, অতনুদা অনেক বছর হল লন্ডন আছেন, ম্যানার পার্কের দিকে থাকেন। কলকাতার রাসবিহারী অ্যাভিনিউতে অতনুদার পূর্বপুরুষের ভিটেমাটি। কি করেন অতনুদা? তমাল জিজ্ঞেস করে। পল্লব হেসে বলল, আরে অতনুদা কি করেন না তাই বলো। অতনুদা একাধারে কবির, লেখক, চলচ্চিত্রকার। তার উপর অতনুদা চিরকুমার, বুঝলি? বলে চোখ টিপল পল্লব। তারপর বলল, ছন্নছাড়া ইকসেন্ট্রিক ধরনের মানুষ অতনুদা। দেশ বিদেশ ঘুরে বেড়ান, শর্ট ফিল্ম টিলিম তৈরি করেন। ব্রিটিশ ইন্টেলেকচুয়াল মহলে বেশ জানাশোনা আছে। গানের গলা সুবিধার না হলেও চমৎকার তবলা বাজান। প্রায়ই বাড়িতে গানের আসর বসান। অনেক বছর বিলেতে থাকলেও অতনুদার বাঙালিয়ানা প্রবল। এককালে ব্রিটিশেরা বাংলা শোষণ করেছিল, এখন অতনুদা ব্রিটিশদের ধরে ধরে বাঙালিয়ানায় কনভার্ট করছেন। বাঙালিয়ানায় কনভার্ট করছেন মানে? তমাল অবাক। বাঙালিয়ানায় কনভার্ট করছেন মানে অতনুদা ব্রিটিশদের দাওয়াত করে ভাত ডাল খাওয়ায়, ভর্তা ভাজি খাওয়ায়, বর্ষার মরশুমে ইলিশ মাছ খাওয়ায়। আজ দেখবি খাওয়ার আইটেমে ইলিশ মাছ আছে। ও! অতনুদার ফ্ল্যাটে ঢুকতেই ইলিশ মাছ ভাজার ঝাঝালো গন্ধ পেল তমাল। নীল রঙের পাঞ্জাবি আর সাদা ধবধবে ধুতি পরেছিলেন অতনুদা। ৪০-এর মতো বয়স মনে হল। গায়ের রংটি বেশ ফর্সা, মাথার সামনের দিকে টাক, চোখে কালো রঙের প্লাস্টিকের ফ্রেমের চশমা। তমালকে দেখিয়ে পল্লব বলল, অতনুদা, এ হল তমাল রহমান, আমার স্কুল ফ্রেন্ড, লন্ডনে পড়তে এসেছে। অতনুদা আন্তরিক কণ্ঠে বললেন, আয় ভিতরে আয়। ভিতরে ঢুকে তমাল হতভম্ব। এটা ড্রয়িং রুম না ফটো স্টুডিও ঠিক বোঝা গেল না। ঘরটি অবশ্য বেশ বড়সড়, জোরদার আলো জ্বলে আছে। এক কোণে একটা গ্র্যান্ড পিয়ানো, দেওয়ালে ঠেস দেওয়া সেতার তারপুরা, দেওয়ালে টাঙানো সারেঙ্গি এসরাজ, তার পাশে পদ্মা নদীর সাদা কালো বিশাল একটি ছবি। সিলিং থেকে ঝুলছে বাবুই পাখির বাসা। ড্রয়িং রুমে কয়েকজন অতিথি বসে। অতিথিদের মধ্যে ব্রিটিশও আছে। একজন মাঝবয়সী ইংরেজ ভদ্রমহিলাকে দেখিয়ে অতনুদা বললেন, ইনি হচ্ছেন মিসেস লিডিয়া এথিড। ইনি ম্যানার পার্কে একটি স্কুলে পড়ান। স্কুলে পড়ানো ছাড়াও মিসেস লিডিয়া এথিড লেখালেখি করেন। লন্ডন শহরে কুর্দিদের উদ্বাস্তু জীবন নিয়ে একটি বই লিখেছেন। ভারতীয় সংস্কৃতি নিয়ে মিসেস লিডিয়া এথিডের গভীর আগ্রহ আছে। গীতার কাছে শাড়ি পরা শিখছেন, বলে অতনুদা হাসলেন। ভদ্রমহিলার বয়স ৫০-এর মতো হবে। সাদা কালো চুল পিছন দিকে টেনে বাঁধা, চোখে সোনালি ফ্রেমের চশমা, মুখখানা গবেষকদের মতো গম্ভীর, বসবার ভঙ্গিতে ভারী শান্ত ভাব। অতনুদা বললেন, আরে গীতা ভাট। পড়াশোনা শেষ করে গীতা এখন লন্ডনেই সাংবাদিকতা করছে। ছোট গল্প লেখে গীতা। শি ইজ ফ্রম মুম্বাই, ইন্ডিয়া। গীতা ভাটের বয়স ২৫-২৬ হবে। শ্যামলা, জিন্সের প্যান্টের উপর পাঞ্জাবি পরেছিল। তবে আহামরি সুন্দরী না, শরীর শীর্ণই বলা যায়। একজন বৃদ্ধ ব্রিটিশকে দেখিয়ে অতনুদা বললেন, আর ইনি হলেন কবি জাস্টিন রুপার্ট। ইনি ইয়েটস নামে একটি কবিতা পত্রিকার সম্পাদক। ইনি লিভারপুল থাকেন, গতকালই লন্ডন এসেছেন। জাস্টিন রুপার্ট হাসলেন। বয়স ৬০-এর কম না, মাথায় পাতলা রূপালি রঙের চুল, চোখে রূপালি ফ্রেমের চশমা, ঘিয়ে শার্টের ওপর ধূসর কোট পরেছেন। ভদ্রলোক পাইপ টানছিলেন। অতনুদা বললেন, আর ইনি হলেন অধ্যাপক আসিফ বাট। হি ইজ ফ্রম করাচি, পাকিস্তান। মর্লি কলেজে কেমিস্ট্রি পড়ান অধ্যাপক আসিফ বাট। আসিফ বাট মাথা নাড়লেন, হাসলেন। ৪০-এর মতো বয়স তার। পাকিস্তানি হলেও ঠিক ফর্সা নয়, বরং গায়ের রং কালোর দিকেই, মুখে বসন্তের দাগ, ঈষৎ লালচে শক্ত চুল ব্যাক ব্রাশ করা। অনেকটা ক্রিকেটার ওয়াকার ইউনুসের মতো দেখতে রসায়নের অধ্যাপকটি। অতনুদা বললেন, আরে আদনান বাট, আসিফ বাটের ভাইয়ের ছেলে। সাউথওয়াক কলেজে পড়ছে আদনান বাট। আদনান ওর চাচার সঙ্গেই থাকে। চমৎকার গজল গায় আদনান। আজ এই বৃষ্টি ভেজা মনোরম সন্ধ্যায় আমরা এর গান শুনব। তমালেরই সমবয়সী আদনান বাট। মেরুন রঙের জরির কাজ করা পাঞ্জাবি পরে আছে। ফর্সা, থলথলে শরীর, আয়ত চোখ, এক মাথা কোকড়া চুল। মুখটি অনেকটা তবলাবাদক জাকির হোসেনের মতো দেখতে। অতনুদা এবার তমাল আর পল্লবের সংক্ষিপ্ত পরিচয় দিলেন। তমাল আর পল্লব বাংলাদেশি শুনে লিডিয়া এথিড কৌতূহলী হয়ে উঠলেন। তার কারণ আছে। লিডিয়া এথিডের পিতামহ লরেন্স উইলিয়ান ১৯ শতকের মাঝামাঝি ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারী ছিলেন। পোস্টিং ছিল ইস্ট বেঙ্গল। একবার নৌকা ডুবি হয়েছিল পদ্মা নদীতে। এক বাঙালি মাঝি তাকে উদ্ধার করেছিল। লরেন্স উইলিয়াম মাসখানিক ছিলেন পদ্মা নদীর চরে।
মাঝি পরিবারের মধুর ব্যবহারে লরেন্স উইলিয়াম মুগ্ধ হয়েছিলেন। লরেন্স উইলিয়াম এসব ঘটনা ডায়েরিতে লিখে গেছেন। ডায়েরিতে তিনি লিখেছেন, পৃথিবীর খাঁটি মানুষেরা ইস্ট বেঙ্গলে পদ্মা নামে এক বিশাল নদীর পাড়ে বাস করে। লিডিয়া এথিড কিছুদিন হল পিতামহ লরেন্স উইলিয়ামের জীবনের ওপর একটি উপন্যাস লেখার কথা ভাবছেন। এজন্য অষ্টাদশ-19 শতকের বাংলা নিয়ে পড়াশুনো করছেন। তার সাথে ভারতীয় উপমহাদেশের নানা দিক সম্বন্ধে জানছেন। ভারতবর্ষের ইতিহাস, ঐতিহ্য, ধর্ম সম্প্রদায়ের ইতিহাস, ব্রিটিশ শাসন, ভারত ভাগ, পাক ভারত বিরোধ, স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়, পদ্মা নদী, তাছাড়া ইংরেজি অনুবাদের টেগর পড়ে অভিভূত হয়েছেন। বাংলা ভাষা শেখার বিষয়টিও সিরিয়াসলি ভাবছেন লিডিয়া এথিড। তার তমাল আর পল্লবের প্রতি কৌতূহলী হয়ে ওঠার এই কারণ। ড্রয়িং রুমের মেঝেতে নীল রঙের পুরু কার্পেট, তার উপর একখানি সাদা রঙের চাদর পাতা, তার উপরই হারমোনিয়াম আর তবলা। অতনুদা বললেন, ঠিক আছে, এবার গান হোক। আদনান বাট হারমোনিয়ামের সামনে এসে বসল। তবলায় অতনুদা। তবলায় চাপড় মেরে ধিকি ধিকি মধুর বোল তুললেন অতনুদা। হাতুড়ি দিয়ে ঠুকঠুক করে টিউনিংও করে নিলেন। আদনান বাট একবার মুখ ফিরে কাশল। হারমোনিয়ামের রিডের ওপর তার লম্বা সরু আঙুল প্রজাপতির মতো উঠছে। নি রে গা মা পা ধা নি সা। ড্রয়িং রুমে ইমন রাগের সুর ছড়ায়। নিমিষেই ঘরটায় পুরাতন যমুনা নদী, তার দুপারের ধূপ ছড়ানো ধ্যানই সন্ধ্যা উঠে আসে। আদনান বাট মেহেদি হাসান দিয়েই শুরু করল, রানজেশ হেসাহি। তারপর মিনিট আটেকের জন্য এই ঘরের সবাই যেন সুরের সায়রে ডুবে গেছিল। এমনকি কবি জাস্টিন রুপার্টের মুখেও যেন ফুটে উঠল বিশ্বজনীন সুর সম্ভোগের মধুর আত্মতৃপ্তি। এখন সুরের রেশ কাটতে তন্ময়তা ভাঙল। আদনান বাটের গায়কের ঢংটি চমৎকার, কণ্ঠস্বর মধুর, গম্ভীর, ভরাট। অতনুদা তবলায় শেষ বোল চাটি মেরে সাধু সাধু বলে চিৎকার করে উঠলেন। গীতা ভাট সোফায় বসেছিল। গান শুরু হতেই কার্পেটের ওপর এসে বসেছিল। সুরের অভিঘাতে তার শ্যামলা মুখটি ঝকমক করছে। গীতা ভাট ভারতীয় হলেও এই মুহূর্তে পাকিস্তানের বিরুদ্ধে দীর্ঘকালীন বৈরিতা বিস্তৃত হয়, কেননা গানটি মেহেদি হাসানের। গীতা ভাট চিৎকার করে ওঠে, শুক্রিয়া, শুক্রিয়া। আদনান বাট নিজের ভিতরে গভীর আনন্দের স্রোত টের পেল। একজন ভারতীয় তার গানে মুগ্ধ হয়েছে, এ তো অনেক বড় পাওনা। গীতা ভাটের অনুরোধে আদনান বাট এবার গাইল, বাত করনি মুঝে মুশকিল। গান শেষ হতেই তবলায় শেষ বোল মেরে সাধু সাধু বলে চেঁচিয়ে উঠলেন অতনুদা। শুক্রিয়া, শুক্রিয়া বলে গীতা ভাটও চেঁচাল কতক্ষণ। আদনান বাটের গান শুনে মুগ্ধ পল্লব, সেই সঙ্গে তমালও বিস্মিত। চমৎকার সব মট লাগাচ্ছে আদনান বাট। সূক্ষ্ম সূক্ষ্ম সব ছুট আর তানের কাজ করছে। একবার অবরোহণে কৌশলের ধান ওটটি স্কিপ করল। পরপর আরও কটা গান গাইল আদনান বাট, তার মধ্যে নুসরাত ফাতে আলী খানের আফরিন। কবি জাস্টিন রুপার্টও মাথা নাড়তে দেখা গেল। অবশ্য লিডিয়া এথিডের প্রতিক্রিয়া বোঝা গেল না। পল্লব এবার ঝুঁকে অতনুদার কানে কানে কি যেন বলল। অতনুদা চশমার দাঁটি ঠিক করতে করতে তমালের দিকে চোখ রাঙিয়ে স্পষ্ট বাংলায় বললেন, এই তমাল, তুই যে চমৎকার গাজল গাইতে জানিস সে কথাটি আমায় বলিসনি কেন? আজ তোর পাতে এক টুকরো ইলিশ কম পড়বে বলে রাখলাম। বলে আদনান বাটকে অতনুদা কি যেন বললেন। আদনান বাট তমালের দিকে হারমোনিয়াম ঠেলে দিয়ে হাসল, তারপর সরে বসে। তমাল আসলেই চমৎকার গাজল গায়। ছোটবেলায় ওস্তাদ আখতার সাদমানির কাছে রাগ সঙ্গীতে তালিম নিয়েছে। তারপর যখন গাজলের প্রতি আগ্রহ জন্মাল, তখন তালিমের জন্য আজিমপুরে ওস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরীর বাড়িতে যেতে শুরু করে। গানটা তমালের রক্তে যেন মিশে আছে। লন্ডনে পড়তে এসেও প্রিয় হারমোনিয়ামটাও নিয়ে এসেছে। অবসর সময় হারমোনিয়াম বাজিয়ে গান করে মেহেদি হাসান, গোলাম আলী, জগজিৎ সিং, অজয় চক্রবর্তী, নিয়াজ মোহাম্মদ চৌধুরী। একে একে মেহেদি হাসানের প্রখ্যাত গাজলগুলো গাইল তমাল। জিন্দেগি মে তো সভি, রফতা রফতা হো মেরি, क्यों पूछते हो कि क्या तुमसे कहूं, प्यार भरे दो शर्मिली नयन। আসর রীতিমতো জমে উঠল। গোলাম আলী বলে আসিফ বাট চেঁচিয়ে উঠলেন। আবেগের চোটে উর্দুতে ভদ্রলোক বলেই ফেললেন, আরে তমাল ভাইয়া, তুমি আল্লাহর নাম নিলে, নবীর নাম নিলে না। তমাল হাসে। পাকিস্তানি ভাষাটা সে মোটামুটি বোঝে। ও গোলাম আলীর চুপকে চুপকে গানটি গেয়ে শোনাল। আসিফ বাট মানুষটি ভারী উদার। তিনি গভীর আবেগে তমালকে জড়িয়ে ধরলেন। কবি জাস্টিন রুপার্ট অবাক। তিনি জানেন ভারতীয় উপমহাদেশের মানুষ কম বেশি আবেগপ্রবণ। ক্রিকেট নিয়ে ওদের আধিক্যতা তিনি দেখেছেন। তমালের গায়কিতে আদনান বাটো যে বিস্মিত, তা চেহারা দেখেই বোঝা যায়। দেখা গেল মানুষ হিসেবে আদনান বাটো মানুষ হিসেবে তার চাচার মতোই উদার। সে তমালের দিকে অভিনন্দনের উষ্ণ হাত বাড়িয়ে দিল। তমালের চোখ ভিজে যায় আর কি। মনে মনে ওস্তাদ আখতার সাদমানি এবং নিয়াজ মোহাম্মদ চৌধুরীকে সালাম দিল তমাল। তমালের গান শুনে গীতা ভাটও কম বিস্মিত নয়। তবে সে জানে ওস্তাদ আলাউদ্দিন খাঁ, নৃত্যশিল্পী উদয় শঙ্কর, পণ্ডিত রবি শঙ্কর,
শচীন দেববর্মন, সলিল চৌধুরী এবং রাহুল দেববর্মনের সবার শেকড় ভারতবর্ষের পূর্বাঞ্চলের বাঙালি সমাজে প্রথিত। নিউ ওয়েভ মিউজিকের জনক আনন্দ শঙ্করও বাঙালি। কাজেই এই বাংলাদেশি ছেলেটি যে গান গেয়ে মন ভরিয়ে দেবে সে তো বোঝাই যায়। গীতা ভাট জানে বাঙালিরা প্রকৃতগতভাবেই কাব্য আর সঙ্গীতের ক্ষেত্রে প্রতিভাবান। বছর কয়েক আগে হিন্দি গান গেয়ে ভারতীয় উপমহাদেশ কাঁপিয়ে দিলেন বাংলাদেশের জেমস। তমালের গান গাওয়ার বিষয়টি নিজের মতো করে বোঝার চেষ্টা করছেন লিডিয়া এথিড। তমাল নামে এক বাংলাদেশি বাঙালি ছেলে পাকিস্তানি উর্দু গান গেয়ে শোনাল। এর মানে কি? ইস্ট পাকিস্তানের বাঙালিরা 52তে উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে বাঙালির ওপর চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে ভাষা আন্দোলন করেছিল। এই ঐতিহাসিক তথ্যটি লিডিয়া এথিড জানেন। তমাল সেই উর্দু ভাষার গান গেয়ে শোনাল এবং যে গান শুনে দুজন পাকিস্তানি মুগ্ধ। তাহলে কিছুকাল ধরে পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানের বিচ্ছিন্ন গল্প বিচ্ছিন্ন হওয়ার কারণ। তাহলে কিছুকাল ধরে পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানের বিচ্ছিন্ন হওয়ার কারণ নিয়ে গভীরভাবে ভাবছিলেন লিডিয়া এথিড। ভারতীয় উপমহাদেশের প্রতি আকর্ষণ বোধ করেন বলেই লন্ডনে পাকিস্তানি কমিউনিটিতেও মেশেন লিডিয়া এথিড। তারা পাকিস্তান ভাঙার জন্য বাঙালিদের দোষ দেয়। দিন কয়েক আগে একজন পাকিস্তানি অধ্যাপক বললেন, ইস্ট পাকিস্তানের বাঙালিরা 60-এর দশকে পশ্চিম পাকিস্তানের তুলনায় চিন্তাভাবনায় অনেক পিছিয়ে ছিল। তারা পশ্চিম পাকিস্তানের উন্নত শাসন পদ্ধতি উপলব্ধি করতে পারেনি। তার প্রধান কারণ ছিল উন্নত শাসন পদ্ধতি সম্পর্কে গেও শেখ মুজিবের অজ্ঞতা। শেখ মুজিবের জন্ম হয়েছিল ইস্ট পাকিস্তানের পদ্মা নামে এক নদী পাড়ে একটি অনুন্নত গ্রামে। তার চিন্তাধারা ছিল অনুন্নত। সে আধুনিক রাষ্ট্রশাসনের কি বুঝবে? এই কথা কি সত্য? লিডিয়া এথিড শ্বাস ফেলেন। ভদ্রমহিলার মনে পড়ে যায় পদ্মাপাড়ের মাঝি পরিবারের মধুর ব্যবহারে তার পিতামহ লরেন্স উইলিয়াম মুগ্ধ হয়ে ডায়েরিতে লিখেছেন, পৃথিবীর খাঁটি মানুষেরা ইস্ট বেঙ্গলে পদ্মা নামে এক বিশাল নদীর পাড়ে বাস করে। সে কথা মনে করে গভীর দীর্ঘশ্বাস ফেললেন লিডিয়া এথিড। গভীরভাবে কি যেন ভাবছেন তিনি। হঠাৎই আদনান বাটকে তিনি বললেন, এবার আপনার কাছে আমি একটা বাংলা গান শুনতে চাই। আদনান বাটের ফর্সা মুখটি লাল হয়ে ওঠে। মনে হলো কে যেন তাকে থাপ্পড় মেরেছে। কি হলো, শোনান, লিডিয়া এথিড বলেন। আদনান বাট চুপ করে থাকে। লিডিয়া এথিড বললেন, মিস্টার তমাল তো আজ আপনার মাতৃভাষায় গান গেয়ে শোনালেন। সে গান শুনে আপনি আর মিস্টার আসিফ বাট প্রশংসাও করলেন। ফ্যাঁসফ্যাঁসে কণ্ঠে আদনান বাট বলল, আমার বেঙ্গলিদের গান জানা নেই। একটাও না? জি নেহি। অন্তত এক লাইন? লিডিয়া এথিড সত্যের কাছাকাছি পৌঁছে বললেন, আমি এক লাইনও বেঙ্গলিদের গান জানি না। আদনান বাক সত্যি কথাই বলে। ঠিক এই মুহূর্তেই লিডিয়া এথিডের কাছে আজ থেকে 40 বছর আগে পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানের বিচ্ছিন্ন হওয়ার কারণটি পরিষ্কার হয়ে যায়। উৎসর্গ ত্রাতুল।